স্বাস্থ্য সচেতন থাকার জন্য কি কি উপায় মেনে চলা উচিত? 3টা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন, প্রয়োজনের ড্রাগ। লাল আটার রুটি, লাল চালের ভাত, ওটস, কর্নফ্লেক্স, লাল চিড়া এইসব নিতে পারি সকালে নাস্তায়। যত রাত হয় তখন আমাদের মেটাবলিজম কমতে থাকে। প্রিয় দর্শক, ঈদ মোবারক। স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা মিতু। 1 মাস রোজা রাখার পরে হঠাৎ স্বাভাবিক বা অতিরিক্ত খাবার খাওয়া শরীরে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। হজম সমস্যা, অস্বস্তি, ওজন কম বেশি সহ দেখা দিতে পারে হাজারো সমস্যা। আর এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের সাথে যুক্ত আছেন অভিজ্ঞ পুষ্টিবিদ শায়লা পারভীন পপি। শায়লা পারভীন পপি, বাংলানিউজ 24 এর হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইটস মাই প্লেজার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আপু, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আপু, প্রথমে একটু আপনার বিষয়ে জানতে চাচ্ছি। আমি পুষ্টিবিদ শায়লা পারভীন পপি, কাজ করছি নারায়ণগঞ্জ ডায়াবেটিক হসপিটালে, আর ভিজিটিং কনসালটেন্ট হিসাবে আছি নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং শ্যামলী পপুলার ডায়াগনস্টিক সেন্টার শাখাতে। আপু, এ পর্যায়ে একটু আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ডায়েটিশিয়ানের পরামর্শ কেন গুরুত্বপূর্ণ? থ্যাংক ইউ। ডায়েটিশিয়ানের পরামর্শ এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা না বললেই না। একজন ডায়েটিশিয়ান একজন রোগীর ওজন, উচ্চতা, তার বয়স, তার লিঙ্গ, তার কাজের ধরন অনুযায়ী ডায়েট চার্ট করে থাকে এবং কোনো রোগী যদি এই ডায়েট চার্ট গ্রহণ করার মাধ্যমে ডায়েট করে তাহলে কিন্তু তার রোগ কম হবে। এছাড়া যে সমস্ত লাইফস্টাইল ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের সমস্যা, হাড়ের ক্ষয়জনিত সমস্যা, বিভিন্ন ধরনের রোগ, প্রতিটা রোগে, কিডনির রোগ বলেন, লিভারের রোগ বলেন, প্রতিটা রোগে কিন্তু তার রোগের বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ডায়েট চার্ট করে থাকি। যেমন কিডনি রোগীর জন্য কোন খাবারটা ভালো, কোন খাবারটা কতটুকু খাবে, কতটুকু খেতে পারবে না। সেই ম্যাচ ডায়াবেটিস রোগীর জন্য যে কোন খাবারটা ভালো। ডায়াবেটিস রোগীদেরও কিডনির সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে। তো এই সব পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা ডায়েট চার্ট দিই যে আপনার জন্য এই খাবার ভালো, এই খাবারগুলো ভালো না, এই খাবার এতটুকু খাবেন এবং কখন খাবেন, কতটুকু খাবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা গাইড করে থাকি। তো প্রতিটা ডিজিজই যদি আগে থাকতে মানুষ ডায়েট ফলো করে তাহলে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আর যদি যে কোনো ডিজিজ হয়েও যায় সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে শুধু ওষুধ খেলেই রোগ ভালো হয়ে যাবে, আসলে কিন্তু না। প্রত্যেকটা ওষুধের সাথে যদি সে ডায়েট চার্ট মেনে চলে তাহলে ওই অসুখটা খুব সহজে নিয়ন্ত্রণে থাকবে। একদমই আপু, ওষুধও খেতে হবে, পাশাপাশি ডায়েট চার্ট মেনে চলতে হবে, তাহলে আসলে সব সমস্যার মোটামুটি সমাধান পাওয়া সম্ভব। এ পর্যায়ে আরেকটা বিষয় জানতে চাই, আমরা তো 1 মাস রোজা রাখলাম। এই রোজা রাখার কারণে তো আমাদের খাবারে কিছুটা পরিবর্তন এসেছিল। সেক্ষেত্রে আসলে রোজা রাখার পর শরীরে কি কি ধরনের পরিবর্তন আসবে? 1 মাস যখন আমরা রোজা রাখি তখন কিন্তু আমরা 6 বেলার খাবারটা 3 বারে খাই, ইফতার, সন্ধ্যা রাত আর ভোর রাত, এবং সারাদিন তো না খেয়েই থাকি আমরা। তখন কিন্তু শরীরে এক ধরনের পরিবর্তন হয়, যেমন মেটাবলিক পরিবর্তন হয়, হরমোনাল পরিবর্তন হয়। সেই কারণে আমাদের 1 মাস রোজার মধ্যে যে এই পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনের উপর ডিপেন্ড করে খাবার করা উচিত, নির্বাচন করা উচিত। যেমন 1 মাস রোজা রাখার কারণে আমাদের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে। কারণ হলো এটা হচ্ছে হরমোনাল যেই চেঞ্জটা, সেটা হচ্ছে আমরা তো সারাদিন না খেয়ে থাকি, তারপরে ইফতার করলাম, ইফতার করার পরে আমরা বলি যে ইফতার খাওয়ার পরে রোগীদেরকে আমরা কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে 30 মিনিট হাঁটতে বলি। হাঁটার পরে আমরা সন্ধ্যা রাতের খাবারটা একটা লাইট খাবার দিই, তারপর হচ্ছে সেহরিতে খেতে বলি। এই হচ্ছে 3টা খাবারের সময়। তো তখন কিন্তু আমাদেরকে সারাদিন তেমন হাঁটতে বলি না সবাইকে, কারণ দেখা যায় যদি অন্যান্য সময়, দিনের অন্যান্য সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত হাঁটে, ডিহাইড্রেশন হতে পারে, ডায়াবেটিক রোগীদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো বিভিন্ন ডিজিজে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এটা হচ্ছে আপনার হরমোনাল যে চেঞ্জটা হয়। আর আমাদের যখন অনেকক্ষণ না খেয়ে থাকি তখন আমাদের বিপাকীয় পরিবর্তন হয়। বিপাকীয় পরিবর্তন বলতে আমরা বুঝি যে আমরা যখন না খেয়ে থাকি তখন আমাদের শরীরে একটা গ্লাইকোজেন জমা থাকে, ওইটা প্রথমে ভাঙতে শুরু করে। তারপর গ্লাইকোজেন ভাঙা শেষ হলে আমাদের চর্বি ভাঙা শুরু হয়। চর্বি ভাঙা শুরু হলে কিন্তু তখন আমাদের এই যে হরমোনাল পরিবর্তনটাও হয়। তাহলে তখন আমাদের এই মেটাবলিজমের কারণে
আমাদের কিন্তু ওজন কমতে থাকে। এই যে মেটাবলিজম, যে আমাদের মেটাবলিক পরিবর্তন হলো, ওজন কমতে থাকে। তারপরে এই যে সারাদিন না খেয়ে থাকার কারণে এবং নির্দিষ্ট সময় মানে খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে ডিটক্সিফিকেশন হয়, অনেক মানে আমাদের টক্সিক পদার্থগুলো বের হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের ইনফ্ল্যামেশন কমে রোজার সময়, যে বিভিন্ন প্রদাহ আমাদের শরীরে থাকে ওটা কিন্তু কমে। এইভাবে রোজার সময় আমাদের এই হরমোনাল পরিবর্তন, মেটাবলিক পরিবর্তন, তারপর হচ্ছে ডিটক্সিফিকেশন, ইনফ্ল্যামেশন কম, সব কিছুর এই পরিবর্তনগুলো হয় আর কি। রোজার পর তো আমরা এক প্রকার স্বাভাবিক খাদ্যাভ্যাসে আবার ফিরে আসি, সেক্ষেত্রে আসলে শরীরের জন্য কোন কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়? রোজার পরে যখন আমরা স্বাভাবিক খাদ্যাভ্যাসে মানে চলে আসি, তখন আমাদের এই রোজার মানে দীর্ঘ 1 মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, এটাকে মানে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সামঞ্জস্য আনার জন্য গ্র্যাজুয়ালি এই পরিবর্তনটা আনতে হবে। যেমন আমরা রোজার পর তো ঈদ শুরু হয়, ঈদের দিনে অতিরিক্ত খাবার খাওয়া শুরু করে দেই। যে ঈদের দিনে তো আমাদের ঐতিহ্য যে মিষ্টি খাবার খেতে হবে, তো মিষ্টি খাবার দিয়ে আমরা খাওয়া শুরু করি। তারপরে দেখা যায় সারাদিন আমরা বিভিন্ন ধরনের মজার খাবার, পোলাও, মাংস, এই ধরনের খাবার দিয়ে খাওয়াটা শুরু করে দেই। তো দেখা যায় যে আমাদের শরীর কিন্তু এতদিন একটা সিয়াম সাধনার মধ্যে ছিল, যে হঠাৎ করে যে আমরা এতগুলা খাবার একসাথে খাওয়া শুরু করি, একসাথে বেশি খাওয়া এবং মানে এই যে গ্যাপ না দেওয়া, শুরু করলাম সেমাই এইসব ধরনের মিষ্টি খাবার দিয়ে, তারপর আবার দুপুরে খেলাম পোলাও মাংস, আবার রাতে পোলাও মাংস, এগুলো কিন্তু আমাদের শরীর নিতে পারে না। তখন আমাদের ইনডাইজেশন হয়, বদহজম হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, অনেকের কনস্টিপেশন হয়, এক একজনের এক এক ধরনের পরিবর্তন হয়। এই কারণে ঈদের দিন থেকে আমাদের ওই যে সারা মাস সংযম করলাম, ওই সংযমটা বজায় রেখে পার্ট বাই পার্ট 3 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে খেতে হবে, মানে একবারে বেশি খাওয়া যাবে না। যেমন আমি সকালে নাস্তাটা হালকাভাবে খেলাম, মিষ্টি খাবার পরিমাণ মতো খেলাম, দুপুরে আবার আমি পোলা মাংস যাই খাই পরিমাণ ঠিক রেখে খেলাম, সাথে প্রচুর সালাদ বা টক দই খেলাম, তাহলে খাবারটা হজম হবে, ইনডাইজেশনের যেই ঝামেলাটা ওইটা কম হবে। আমরা এই সময় প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাই, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটাও কিন্তু গ্যাস তৈরি করে। ওইটা আমরা কম খেলাম, আমরা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে লেবুর পানি খেলাম, ওইটা আমাদের ডাইজেশনে হেল্প করবে। তারপর রাতে একটু লাইট খাবার খেলাম। যদি এইভাবে আমরা ঈদের দিন থেকেই শুরু করি, তারপরে যেই খাবারগুলো আমরা এতদিন 3 বারে খেতাম রোজার সময়, ওইটাকে 6 বারে ভেঙে ভেঙে খাই, তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো আর হবে না। ঈদ মানে মিষ্টি খাবার থাকবে, মিষ্টি খাবার নিয়ে আপনি কথা বলছেন, আমি মিষ্টি খাবারের বিষয়ে আসবো, তবে তার আগে আরেকটু জানতে চাই যে রোজা থাকার পর হঠাৎ করে দেখা যায় অনেকের ওজন বেড়ে যাচ্ছে, সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে? রোজার সময় তো সবাই মানে দেখা যায় সারাদিন সংযম করে, কিন্তু যখন ইফতার শুরু হয় তখন কিন্তু আর সংযম থাকে না, শুরু করে একদম চিনির শরবত, গুড়ের শরবত বা মিষ্টি কোনো শরবত দিয়ে। তারপরে তো ইফতারে দেখা যায় যে আমাদের ঐতিহ্য অনুযায়ী তারা সমুচা, সিঙ্গারা, তারপরে যে পেঁয়াজু, বেগুনি এগুলা খাচ্ছে, অনেকে তো পোলাও মাংসও খায়, রোস্টও খায়, তো জিলাপি, বুন্দিয়া এগুলাও খাচ্ছে, তারপরে ছোলা খাচ্ছে। তো ইফতার এতগুলো খাবার সে খেলো। তো সন্ধ্যা রাতে আবার দেখা যায় অনেকেই ভাত রুটি খায়, আর ভোর রাতে তো সারাদিন রোজা রাখতে হবে এই চিন্তা করে প্রয়োজনের অতিরিক্ত খাবার খায়, যে আহারে আমার তো সারাদিন না খেয়ে থাকতে হবে, সেহরিতে একটু বেশি খেয়ে নেই, তাইলে হয়তো আমার ক্লান্তি কম হবে বা আমার শক্তি মানে বেশি বজায় থাকবে। এই যে না বুঝে যে খাবারগুলা খায়, এর কারণেই কিন্তু ওজনটা বেড়ে যায়। মানে আমি সারাদিন খেতে পারবো না এই চিন্তা করে আমরা অনেক সময় বেশি খাই, যে কারণে এই সমস্যাটা দেখা দেয়। কিন্তু আমরা দেখা যায় কি একসাথে অনেকগুলা পানি খেয়ে ফেলে, ওইটাও কিন্তু ইনডাইজেশন তৈরি করে। যে আমি তো খাবারও বেশি খেলাম, আমরা তো বলি যে আপনি খাবার খাওয়ার পরে একটু পায়চারি করবেন, 5-10 মিনিট হাঁটেন, পায়চারি করে তারপরে পানি খান, তাহলে এই খাবারটা হজম হবে। তো তারা খাবারও খাচ্ছেও বেশি, সাথে সাথে পানি খাচ্ছে। তো এই সমস্ত কারণে আবার রোজার সময় অনেকে বলে রোজাই তো রেখেছি, আবার হাঁটার কি দরকার। তো রোজা রাখলে যে হাঁটতে হবে এটা তারা ভুলে যায়। আমরা কিন্তু স্বাভাবিক এক্সারসাইজ করতে পারি সকালে, ইফতারের পরে অথবা শোবার আগে। এই 3টা টাইমে আমরা কিন্তু নর্মাল এক্সারসাইজ বা যেগুলো আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটাহাঁটি এগুলো করতে পারি। যেমন আমি সেহরি খেয়ে ঘুমালাম, রেস্ট নেওয়ার পরে সকালে উঠে আমি কিছুক্ষণ হাঁটলাম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম। অথবা যারা রোজা রাখি, ইফতার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে 30 মিনিট হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করতে পারে। এটাও যদি সম্ভব না হয়, শোবার আগে 30টা মিনিট যদি সে হাঁটাহাঁটি করতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, তাহলে কিন্তু এই যে মেটাবলিজমটা বাড়ে, আমাদের সারা শরীরে রক্ত চলাচল করে, আমার ওজনটা আর বাড়ে না। যা খাবার খাই ওটা কাজে লাগে। কিন্তু রোজার সময় আমাদের ধারণা
সারাদিন না খেয়ে থাকতে হবে, আমরা পরিমাণের বেশি খাই এবং ভাবি যে না রোজাই তো রেখেছে আবার হাঁটবো কেন। এই দুইটা কারণেই কিন্তু মেইনলি ওজনটা বেড়ে যায়। পর্যাপ্ত খাবার খেলে এবং যদি এক্সারসাইজ করা হয় নিয়মিত তাহলে ওজনটা বাড়বে না, কিন্তু আমরা কিন্তু উল্টোও দেখি অনেকে রোজা থাকার কারণে ওজন কমে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কি? আচ্ছা, রোজা রাখার কারণে অনেকের আবার অ্যাসিডিটি বেশি হয়, খাবারও হজম হয় না। এক একজনের মেটাবলিজম তো এক এক রকম, তারা কিন্তু খাবার খেতে পারে না। তো যদি খাবারটা পরিমাণ মতো না খায় এবং পুষ্টিকর খাবার, যা খুশি তা খেলেই তো হলো না, তাকে তো পুষ্টিকর খাবারটা সিলেক্ট করতে হবে। যেমন ইফতারে আমার জন্য কোনটা ভালো, সন্ধ্যা রাতে আমার জন্য কোনটা ভালো, ভোর রাতে আমার জন্য কোনটা ভালো, সেটা কিন্তু বুঝে খেতে হবে। যেই সমস্ত খাবার সহজে হজম হয়, তারপরে যেটাতে গ্যাস হবে না, যেটা আমার হজম হলে আবার পরবর্তীতে ক্ষুধা লাগবে, আমরা যদি ফুড সিলেকশনটা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু সে ঠিকমতো খেতে পারবে। আর যদি সে ফুড সিলেকশন এরকম করে যে ইফতারি জিলাপি খেলো, শরবত খেলো, চিনি শরবত বা ভাজা খাবার খেলো, তার কিন্তু পেটটা গ্যাসে ভরে যাবে আর খিদা লাগবে না, খেতে পারবে না। তো সে যদি ঠিকমতো না খেতে পারে তাহলে তো অবভিয়াসলি তার ওজনটা কমবে। আর সারাদিন তো মানে রোজা রাখার কারণে খেতেই পারছে না। তো এই কারণেই কিন্তু পুষ্টিকর খাবার সিলেকশন না করার কারণে, যেগুলো সহজে হজম হয় সেইটা না বোঝার কারণে কিন্তু এই অ্যাসিডিটি, গ্যাস এগুলোর কারণে কিন্তু খেতে না পারার কারণে ওজনটা কমে। এ পর্যায়ে একটু জানতে চাই যে ওজন স্বাভাবিক রাখতে সারাদিনের খাবারের তালিকা এবং সময়সূচি আসলে কেমন হওয়া উচিত? থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন মানে চেম্বারে এই ধরনের রোগী বেশি দেখি, যে অনেক অনেক ওজন নিয়ে আসে, যে ওজন কমাতে চায়, তারা তো না বুঝেই খায়। তো এই ক্ষেত্রে 3টা জিনিস আমি রোগীকে প্রথমে বুঝাই যে আপনাকে 3টা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন, প্রয়োজনের ড্রাগ। ডায়েট তাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। ডিসিপ্লিন হচ্ছে টাইমলি ঘুমাতে হবে, টাইমলি উঠতে হবে, টাইমলি খেতে হবে, টাইমলি এক্সারসাইজ করতে হবে। এই যে টাইম ম্যানেজমেন্ট, এইটা যদি কোনো রোগী নিজের উপরে রপ্ত করতে পারে তাহলে কিন্তু ওজন কমানো এবং ওজন ধরে রাখা খুবই সহজ। প্রথমত রাত থেকে শুরু করি। যেন অনেকেই রাত জাগে, আজকাল রাত জাগা হলো ফ্যাশন। রাতেই জাগে, রাতেই খায়, রাতেই পড়ে এবং রাতে দেরিতে ঘুমায়। এই যে রাতে দেরিতে ঘুমানোর কারণে হরমোনাল ইমব্যালেন্স ঘটে, আমাদের কর্টিসল হরমোনটা বেড়ে যায় যখন আমরা রাত জাগি। তো কর্টিসল হরমোন বেড়ে গেলে তখন আমাদের ইমোশনাল ইটিং ডিসঅর্ডার হয়, তখন আমরা রাত জাগলে কিন্তু কিছু না কিছু খেয়ে ফেলি এবং কর্টিসল হরমোন বাড়ার কারণে আমাদের তখন পেটের চারপাশে মেদ জমে, এটা একটা ওজন বাড়ার কারণ। তো সবার আগে আমাদের যেই ঘুমের টাইমটা আমরা বলি 11টা থেকে রাত 2টা পর্যন্ত সবচেয়ে ভালো ঘুম হয়, তো আমাদের টাইমলি ঘুমাতে হবে। দ্বিতীয়ত অনেকে অনেক দেরিতে উঠে একবারে ব্রেকফাস্ট করে না, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে, এইটা ওজন বাড়ার আরেকটা কারণ। আমরা বলি সকালে খেতে হবে রাজার মতো, সে যদি টাইমলি ঘুমায়, টাইমলি উঠে পানি খেয়ে হাঁটে কিছুক্ষণ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, তারপরে খাওয়া শুরু করে ব্রেকফাস্ট 7টা-8টার মধ্যে, তাহলে কিন্তু এই সারা দিনের যে আমরা টাইমটা বলে দিই মানে রোগীদেরকে যে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, 3 ঘন্টা অন্তর আপনি অল্প অল্প করে 5 থেকে 6 বারে সারাদিনের খাবারটা খাবেন, তাহলে আমাদের ওইটাতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, এই যে এটা সারাদিনের ব্যালেন্স ডায়েট হয়ে যায়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা বুঝি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলাকে, আর নিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিন, মিনারেলস এবং পানি। তো এই যে 6টা উপাদান আমরা কিন্তু 6 বারে রোগীকে ভাগ করে দিই, তাহলে তার কোনো খাবারে কোনো পুষ্টি উপাদানের ডেফিসিয়েন্সিও হলো না। 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়ার কারণে তার মেটাবলিজম বাড়ে, মেটাবলিজম বাড়লে কিন্তু ওজনটা কমে। আমরা যদি 2-3 বারে খাই এবং একবারে বেশি খাই, এটি কিন্তু ওজন বাড়ার অন্যতম প্রধান কারণ, কারণ আমাদের তখন মেটাবলিজম বাড়ে না। কিন্তু আমরা যদি ভাগে ভাগে খাই তখন মেটাবলিজম বাড়ে, এবং মেটাবলিজম এনহ্যান্সার ফুড যেগুলোকে আমরা বলি, যেমন প্রোটিন, ফাইবার জাতীয় খাবার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, এগুলো হচ্ছে আমাদের মেটাবলিজমটা বাড়াতে হেল্প করে। তো আমরা যখন রোগীকে এগুলা ভাগ করে দেই যে আপনার পার কেজি বডি ওয়েট অনুযায়ী প্রোটিন জাতীয় খাবার খান, প্রোটিন মানে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, তারপর হচ্ছে ভাত, রুটি, এটা হচ্ছে আমরা বলি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেবেন, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, অর্থাৎ যেমন চিনি মিষ্টি জাতীয় খাবার, সাদা চাল, সাদা রুটি, বেকারির খাবার, এগুলোর তো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। অনেকেই নাস্তা শুরু করে ভাত দিয়ে বা পাউরুটি দিয়ে বা সাদা আটার রুটি দিয়ে, এগুলোর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তাহলে আমরা কী নিব?
কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিব, অর্থাৎ লাল আটার রুটি, লাল চালের ভাত, ওটস, কর্নফ্লেক্স, লাল চিড়া এইসব নিতে পারি সকালের নাস্তায়। এটা আমি পরিমাণ মতো নিলাম সকালের নাস্তায়। দুপুরে যার যার পরিমাণ মতো ভাত খেলাম, কারো হতে পারে 1 কাপ, কারো 1.5 কাপ, কারো 2 কাপ। এটা হচ্ছে ওজন, উচ্চতা, বয়স এবং তার কাজের ধরন অনুযায়ী আমরা একটা ক্যালোরি সিলেক্ট করি, যে সে 1200 ক্যালোরি পাবে না 1400 ক্যালোরি না 1600 ক্যালোরি। তো ক্যালোরি ওয়াইজ সে কার্বোহাইড্রেট নিল, পার কেজি বডি ওয়েট অনুযায়ী সে প্রোটিন নিল, অর্থাৎ মাছ, মাংস, দুধ, ডিম অথবা ডাল। যারা দেখা যায় মাছ মাংস কিনতে পারে না, সামর্থ্য কম, তারা যদি সব ধরনের ডাল একসাথ করে তারপরে একটা ডাল রান্না করে, ওইটার পুষ্টিগুণ কিন্তু বেড়ে যায়। কিন্তু তো ডালে অনেকের অ্যাসিডিটি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আসলে তারা কি আচ্ছা, করবে? ডালে যদি অ্যাসিডিটি হয় সে খাবে না। প্রথমত ফার্স্ট ক্লাস প্রোটিন খেতে হবে। আমি বলেছি যদি মাছ, মাংস, ডিম এগুলো কেনার সামর্থ্য না থাকে, তাহলে সেই ডালটাকে সব ধরনের ডাল একসাথে করে খেতে পারে। আমি আপনার সঙ্গে এই সঙ্গে একটা জিনিস যুক্ত করতে চাই, যে অনেকে বলে যে ডায়েট অনেক ব্যয়বহুল, সেক্ষেত্রে আসলে ব্যয়বহুল না করে কিভাবে আসলে ডায়েট করা যায়? এই জন্যই বললাম প্রোটিনের মানে সোর্স হলো মাছ, মাংস, দুধ, ডিম, ডাল এবং বিচি, বিভিন্ন ধরনের বিচি। তো যার যেটা সামর্থ্য অনুযায়ী পার কেজি বডি ওয়েট অনুযায়ী আপনার যত কেজি ওজন, সেই অনুযায়ী আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে। প্রোটিন জাতীয় খাবার ঠিক রাখতে হবে, এটা আমাদের মেটাবলিজম বাড়ায় এবং আমাদের ওজন কমাতে হেল্প করে। সবচেয়ে বড় কথা, প্রোটিন তো শুধু একটা কাজ করে না, আমাদের চুলের গ্রোথে প্রোটিন হেল্প করে, আমাদের নখের গ্রোথ, আমাদের স্কিন সুন্দর রাখা, স্কিন টাইট রাখা, ক্ষয়পূরণ করা, বৃদ্ধি সাধন করা, অনেক কাজ করে প্রোটিন। তো আমাদের প্রোটিন পার কেজি বডি ওয়েট অনুযায়ী নিতে হবে। ফ্যাট অবশ্যই খেতে হবে, কিন্তু ভালো মানের ফ্যাট। যেমন আমরা বলি যে যার যতটুকু ক্যালোরি অতটুকু তেল নেওয়া উচিত। যেমন 1200 ক্যালোরি যে ইনটেক করতেছে সে সারাদিনে তেল খাবে 3 চা চামচ, যে 1600 ক্যালোরি সে 4 চা চামচ, যে 1800 ক্যালোরি সে 5 চা চামচ। এখন যার যতটুকু অয়েল দরকার অতটুকুই নেবে। এবং ভালো মানের ফ্যাট বলতে আমরা বলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেগুলো ধরেন আপনি অলিভ অয়েল খান, রাইস ব্রান অয়েল, সানফ্লাওয়ার অয়েল খান, অ্যাভোকাডো খান, বিভিন্ন ধরনের বীজ, যেগুলা মিষ্টি কুমড়ার বীজ, তিসির বীজ, এরকম এগুলোও কিন্তু ভালো মানের ফ্যাট। তো এগুলো ইনটেক করতে হবে। তারপরে আপনার বিকালের নাস্তা একটা স্ন্যাক্স নিতে হবে। সেটা আমরা অনেকেই ভাজা পোড়া খাবার খাই বিকালে, বা চা বিস্কিট খাই, পুরি সিঙ্গারা খাই, এগুলো কিন্তু আনহেলদি, ওজন বাড়ায়। বিকালে আমরা একটা স্যুপ নিতে পারি, একটু বাদাম নিতে পারি, একটু ফল নিতে পারি, একটু ছোলা সিদ্ধ নিতে পারি। আর রাতের খাবারটা অবশ্যই লাইট হতে হবে, অর্থাৎ রাতে আমাদের ঘুমানোর 3 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে। যদি আমি 11টা বাজে ঘুমাই, সেই ক্ষেত্রে আমার 8টার মধ্যে খাওয়া শেষ করে ফেলতে হবে। তো রাতে আমরা কার্বোহাইড্রেট অবশ্যই কম খাবো, কারণ হলো যত রাত হয় তখন আমাদের মেটাবলিজম কমতে থাকে। সারাদিন আমরা যেই খাবারটা খাই সকাল থেকে, ওটা কিন্তু সারাদিন কাজে লাগতে থাকে। বাট রাতে আমরা কি করি, খেয়ে তো ঘুমিয়ে যাই। তো রাতে আমাদের যেহেতু মেটাবলিজম কম হয়, আমরা কাজ কম করি, সেই কারণে রাতের খাবার ওইভাবে হালকা খাবার নিতে হবে। ধরেন আপনি ভাত বা রুটি অল্প করে নেবেন, মাছ মাংস অবশ্যই নিতে হবে, সবজি থাকতে হবে, এইভাবে রাতের খাবার গ্রহণ করতে হবে। তো সারা দিনের খাবারটাকে আমরা যখন ব্যালেন্সভাবে খাবো, এবং একটা বেলা এক্সারসাইজ করতে হবে, সেটা সকাল হোক বিকাল হোক। যদি সকাল বিকাল না পারেন, আপনি রাতে করেন, হয় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করেন। কারণ আমরা যাই খাই না কেন, সেটা যদি খরচ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওজনটা বেড়ে যাবে। তো এই কারণেই কিন্তু আমি যেটা বললাম যে ডিসিপ্লিন, অর্থাৎ নির্দিষ্ট সময় খাওয়া, নির্দিষ্ট সময় ঘুমানো, নির্দিষ্ট সময় হাঁটা বা এক্সারসাইজ করা, এইটা করলেই কিন্তু ওজনটা মানে নিয়ন্ত্রণে থাকবে, বা যারা ওজন কমাতে চায় কমাতে পারবে। এবং একটা ডায়েটিশিয়ানের ফলো আপে থাকতে হবে। ধরেন আপনার 100 কেজি, আমি একটা ডায়েট চার্ট দিলাম, এটা তো হবে না। আমি হয়তো তাকে ক্যালোরি ওয়াইজ শুরু করলাম 1800 দিয়ে, তারপর 1600, তারপর 1400, তারপর 1200, তারপর 1000, এরকম গ্র্যাজুয়ালি আমরা ওজনটা কমাই। এটা পুষ্টিবিদের কাছে তার কিছুদিন লেগে থাকতে হবে যাদের ওজন বেশি। এ পর্যায়ে একটু ডায়াবেটিস রোগীদের নিয়ে কথা বলতে চাই। একজন ডায়াবেটিস রোগীকে তো অনেক মেপে খেতে হয়, সেক্ষেত্রে এই যে রোজার পর এখন তাদের খাবার দাবারে তো নানা ধরনের পরিবর্তন আসবে, সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কি? ডায়াবেটিস রোগীদেরকে একটু ধৈর্য ধরতে হয়, কারণ তাদের একটা খাবারই নিষেধ, সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এছাড়া কিন্তু তারা সব খাবারই পরিমাণ মতো খেতে পারবে। এখন আমরা বলি যে ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি একটুখানি অনেক বেশি, সেটা সরাসরি ব্লাডে চলে যায় এবং ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তো মিষ্টি খাবার বাদে সে প্রত্যেকটা খাবার, এতদিন যেমন 3 বারে আমরা খেতে বলতাম রোজার সময়, ইফতার, সন্ধ্যা রাত, ভোর রাত। সন্ধ্যা রাতে রুটি খেতে বলতাম, ভোর রাতে ভাত খেতে বলতাম, ইফতারে হালকা খাবার মানে চিড়া, মুড়ি, খই, দুধের তৈরি কোনো খাবার খেতে বলতাম। তো এখন যখন তার মানে ইটা শেষ হবে, রোজাটা শেষ হবে, তখন সে এই খাবারগুলোই আবার 6 বারে ভাগ করে খাবে, শুধু মিষ্টি খাবার বাদ দিয়ে। এখন ডায়াবেটিসের সাথে যদি তার কিডনি সমস্যা থাকে,
কিডনির পয়েন্ট দেখে আমরা বলে দিই যে আপনার এই খাবারগুলো নিষেধ। ডায়াবেটিসের সাথে যদি লিভারের সমস্যা থাকে তখন ফ্যাট রেস্ট্রিক্টেড থাকবে। যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে ফ্যাট রেস্ট্রিকশন থাকবে। তারপরে যাতে হার্টের সমস্যা তাদেরও আমরা মানে মানে হার্টের অবস্থা বুঝে খাবারের নিয়ম বলি, ফ্যাট রেস্ট্রিক্টেড থাকে, ক্যালোরি ওয়াইজ খাবার খেতে হয়। তারপরে যাদের হাই প্রেশার ডায়াবেটিস রোগীদের তাদের লবণযুক্ত খাবারটা আমরা না করি, সোডিয়াম যেগুলোতে বেশি থাকে। তো এইভাবে কিন্তু তার চার্ট অনুযায়ী, কারণ তাকে কিন্তু 3 মাস অন্তর অন্তর একটা ইনভেস্টিগেশন দেওয়া হয়, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, এসজিপিটি, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, এক্স রে, এই সমস্ত ইনভেস্টিগেশনের রিপোর্ট দেখে কিন্তু আমরা তাকে ফলো আপে রাখি। যে আপনি যেমন ডাক্তারের মেডিসিনটা চেঞ্জ করবে, আপনার ডায়েটও কিন্তু চেঞ্জ হবে রিপোর্টের উপর বেস করে। তো এই কারণে কিন্তু তাকে গ্র্যাজুয়ালি মানে আগের মতো আবার নতুন করে ইনভেস্টিগেশন করে ফুড মানে খাবার তালিকা নিয়ে সেই অনুযায়ী ফলো করতে হবে। এবং হাঁটাহাঁটি, যেমন রোজার সময় আমরা তাকে বলি যে আপনি ইফতারের পরে হাঁটেন যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়। হাঁটাহাঁটি আগের নিয়মে সকালে বা বিকালে একবেলা করতে হবে, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগী আবার গ্র্যাজুয়ালি সুস্থভাবেই মানে জীবনযাপন করতে পারবে। এই পর্যায়ে একটু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা রয়েছেন তাদের বিষয়ে জানতে চাই যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের প্রতিদিনের প্লেটে আসলে কতটুকু খাবার থাকা উচিত? প্রাপ্তবয়স্ক নারী পুরুষ কতটুকু খাবার থাকতে হবে সেটা ঠিক আছে, কিন্তু এইখানেও কিন্তু তার ওজন, উচ্চতা, তার বয়স, তারপরে হচ্ছে গিয়ে মানে তার কাজের ধরনটা কেমন, সে বেশি পরিশ্রম করে না কম পরিশ্রম করে, ওইটা অনুযায়ী আমরা ক্যালোরি হিসাব করে একটা খাবার দেই। যেমন যদি প্রাপ্তবয়স্ক একজন পুরুষ হয়, তার যদি 1800 ক্যালোরি হয়, সেই ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্যালোরি আর একটু কমবে, 1600 ক্যালোরি। কারণ ছেলেদের মানে মেটাবলিক রেট বেশি, এই কারণে। তো ওইভাবে আমরা পুষ্টি চাহিদা অনুযায়ী তার ক্যালোরি হিসাব করে একটা খাবার দিয়ে থাকি। তো এতক্ষণ ধরে যেটা বললাম ওইভাবেই 6 বারে তার খাবারের তালিকাটা আমরা করে থাকি। যেমন 3 বেলা খাবার, 2 বেলা হালকা স্ন্যাক্স, এবং ওই ক্যালোরি হিসাব করে খাবারটা দিয়ে থাকি। এবং এগুলোর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, তারপর হচ্ছে যে কোনো একটা বেলা এক্সারসাইজ করা, রাত না জাগা, সবচেয়ে বড় কথা মানসিক চাপমুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু সব কিছু সে সুন্দরভাবে করতে পারবে। যে সারাদিনের ডায়েট চার্ট ফলো করা, হাঁটাহাঁটি করা, তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুমানো, তাহলে কিন্তু মানে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ দুজনেই সুস্থ থাকতে পারবে। রোজা শেষ, ঈদ যেহেতু, এখন সবার বাড়িতে মিষ্টি, সেমাই, নানা ধরনের খাবার থাকবে। একজন মানুষের আসলে একদিনে কতটুকু মিষ্টি নেওয়া উচিত? এটা আমরা বলি যে একজন মানুষ 25 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত মিষ্টি খেতে পারবে, কিন্তু এখানেও কিন্তু তার ওজনের উপর ডিপেন্ড করে। যে একজন মানুষ মানে তার আমি বয়সটা দেখব, তার ওজনটা দেখব, তারপরে সিলেক্ট করে দেবো যে আপনি কতটুকু চিনি খেতে পারবেন। তা একজনের 50 গ্রাম, যার ওজন কম তাকে আমি 50 গ্রাম চিনি দিতে পারবো, কিন্তু যার ওজন বেশি তাকে তো 25 গ্রামও দিব না। কিন্তু অ্যাভারেজে আমরা 25 গ্রাম থেকে 50 গ্রাম চিনি দিয়ে থাকি। ঈদের ছুটি তো কয়েকদিনের মধ্যে শেষ হবে, সেক্ষেত্রে বাচ্চাদের স্কুল খুলবে, বাচ্চাদের টিফিন কেমন হওয়া উচিত? থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের বাচ্চারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তো আমাদেরকে বাচ্চাদের ফুড সিলেকশনের ব্যাপারে প্রথম থেকেই কিন্তু সচেতন হতে হবে, কারণ আমরা তাকে যেই অভ্যাসটা করাবো এটাই কিন্তু সে সারা জীবন ক্যারি করবে। তো দেখা যায় অনেকেই বিভিন্ন ধরনের প্রসেস ফুড ভেজে দেয় বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড দিয়ে দেয় বাচ্চাদের তাড়াহুড়া করে। অনেক সময় দেখা যায় ক্যান্টিন থেকেও কিনে দেয়। এইটা কিন্তু সবার আগে অ্যাভয়েড করতে হবে। সবার আগে বাচ্চাকে ঘরে তৈরি খাবারে অভ্যস্ত করতে হবে, যেন ঘরে তৈরি খাবারটা হেলদি হয়, টেস্টি হয়, এবং কিন্তু বিভিন্ন জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। শুধু যে আমাদের ওজন বাড়ায় বা অন্যান্য ক্ষতি করে সেটা না, এটি কিন্তু মানে একটা হাইজিনের ব্যাপারও কাজ করে। তো সবার আগে আমাদের ঘরে তৈরি খাবার দিতে হবে। যেমন এই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে স্যান্ডউইচ দিতে পারি, স্যান্ডউইচ বা নুডলস, মানে এমন একটা খাবার সিলেক্ট করতে হবে যেটাতে মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থাকবে, সাথে ভিটামিন এবং মিনারেলস থাকবে। যেমন স্যান্ডউইচের মধ্যে আমরা একটু বাটার বা মেয়োনিজ যদি বাচ্চা মানে শুকনা হয় ওটা অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে ওটার সাথে চিকেন বা এগ দিয়ে, সাথে আপনার ভেজিটেবল বা সালাদ দিয়ে একটা হেলদি খাবার বানিয়ে দিতে পারি। অর্থাৎ সেইখানে সব কিছুই পেয়ে গেল, সাথে একটা ফল দিতে পারি। দ্বিতীয়ত বাচ্চাদেরকে এমন খাবার দিতে হবে যেটা তার দেখতে ভাল লাগে এবং খেতে ইচ্ছা করে। দেখা যায় অনেকে ঘরের খাবার নিয়ে যায়, অনেকে বাইরের খাবার নিয়ে যায়। একজন বাচ্চা আরেকজনের বাচ্চার খাবার খায়, ওইটা যাতে না হয় যে আমার খাবারটাই আমার জন্য বেস্ট, দেখতেও সুন্দর, আর খাবারটা যেহেতু এক এক দিন এক একটা দিলে তার খেতে ইচ্ছা করবে। প্রতিদিন সেম খাবার দেওয়া যাবে না, বৈচিত্র্য আনতে হবে। নুডলস দিতে পারি,
নুডলসের মধ্যে আমরা বিভিন্ন কালারের সবজি অ্যাড করব অল্প অল্প করে, যেমন 2-3 পিস করে আলু, সাথে পেঁপে, বরবটি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে একটু বিট, একটু গাজর, একটু টমেটো, অর্থাৎ যেটাতে মানে বিভিন্ন কালার থাকবে। এই বিভিন্ন কালারের সবজি কিন্তু বিভিন্ন গুণে সম্পন্ন। যেমন আমি যদি একটু গাজর বা মিষ্টি কুমড়া দিই, এটা কিন্তু ভিটামিন এ রিচ। যদি একটা সবুজ কালারের কিছু দিই, ওটাতে ভিটামিন সি, ভিটামিন ই পেয়ে যাবে। তারপর হচ্ছে একটু মানে যেগুলো মানে পেঁপে, আলু এই ধরনের যেগুলো সহজে হজম হয়, এই ধরনের সবজি একটু দিলাম। তো এইভাবে যদি আমরা বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে সাথে চিকেন বা এগ দিই, তাহলে কিন্তু একদম ফুল মিল হয়ে যায়। সাথে একটা সিজনাল ফ্রুটস দিতে পারি, অথবা একটু ফ্রাইড রাইস করে দিতে পারি পরিমাণ মতো। ফ্রাইড রাইসের মধ্যে আমরা চিকেন বা ডিম দিলাম, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব থাকলো। অথবা তাকে চপ দেওয়া যেতে পারে, 2টা মাছের চপ, যেটা তার খেতে তাড়াতাড়ি হবে, বা 2টা মাংসের কাবাব। এইভাবে যদি আমরা দেই, সাথে একটা ফ্রুটস দিয়ে দেই, তাহলে কিন্তু তার মানে প্রোটিনটা হেলদি হয়। সবকিছু মিলিয়ে বাচ্চা যেন বাসার খাদ্যের সঙ্গে অভ্যস্ত হয়, সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। হ্যাঁ। আমরা আপনার থেকে অনেক কিছু জেনেছি আপু, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ দিকে চলে এসেছি। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় জানতে চাই যে দৈনন্দিন যে আমরা জীবনযাপন করি, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য সচেতন থাকার জন্য কি কি উপায় মেনে চলা উচিত? থ্যাংক ইউ সো মাচ। স্বাস্থ্য সচেতন থাকার জন্য আমাদেরকে ব্যালেন্স ডায়েট করতে হবে, প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে, আমাদেরকে সময় মতো ঘুমাতে হবে, পরিমাণ মতো ঘুমাতে হবে, মানসিক চাপমুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সুস্থভাবে নিজেকে মানে নিজের জীবনটা করতে পারবো, আমাদের রোগ কম হবে, বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো। আর যদি কোনো রোগ হয়েও যায়, আমরা যদি ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিলাম, ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী রোগ অনুযায়ী খাবারের তালিকা নিয়ে যদি আমরা লাইফস্টাইলটা মানে আমাদের জীবনযাপন করি, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, মানে রোগ টোগ কম হবে, লাইফটাকে এনজয় করতে পারবো, উপভোগ করতে পারবো। শায়লা পারভীন অনেক তথ্য দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আর আমার এই সাজেশনের মাধ্যমে যদি দর্শকরা উপকৃত হয়, আমিও মানে খুব খুশি হব। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এখানেই শেষ করছি আপু। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানতে পারলাম 1 মাস রোজা রাখার পর কিভাবে ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসা যায়। পুষ্টিবিদ শায়লা পারভীন আরও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, হঠাৎ অতিরিক্ত খাবার না খাওয়া এবং নিয়মিত হালকা শারীরিক কার্যক্রম আমাদের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। আপনাদের পাশে থাকতে, আপনাদের সচেতন করতেই আমাদের এই আয়োজন। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।